আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাক আমাদের জ্ঞানের গভীরতাকে বৃদ্ধি করুক, পড়ার প্রতি পূর্ণ মনোযোগী হতে তৌফিক দান করুক। যা বলবো খালি কান খাড়া করে শুনবেন, যেটা ইম্পর্টেন্ট বলবো, যেটা আসবে ইনশাল্লাহ ওইটা আসবে, সেটা ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে যে কোনো ভাবে, ঠিক আছে? যারা মানবেন সে কামিয়ে ভাবে, যে মানবেন না সে খালি হাসবেন। আর যে মানবেন পরীক্ষা হলে দেখবেন কথা কাজে মিল আছে। এই যে যে ইন্সপেক্টরশিপের যে কোশ্চেন গুলো হয়েছে, আমাদের পড়ার মাঝে এই ধরনের প্রশ্ন আছে কিনা, আমরা এই টাইপের প্রশ্ন পড়াচ্ছি কিনা, তাই না বন্ধুরা? পড়াচ্ছি না? সুতরাং পারবেন আপনারা। আমরা মূলত পড়া অন্যান্য টিচারদের থেকে আমাদের পড়ার এটাই ডিফারেন্স। অন্যরা হয়তো সুসি পড়ায় বা কিভাবে পড়ায় জানি না, কারণ ক্লাস ভাবে দেখি না। আমরা মূলত প্রশ্ন ভিত্তিক পড়াই, মানে পরীক্ষায় তো আসলে আসবে হলো প্রশ্ন। এখন তুমি যদি প্রশ্ন না পারো তাহলে তুমি পড়াশোনা করে লাভ কি? আইনের জাহাজ তুমি সুসি অনেক ভালো পারো, কোনো লাভ নাই। সুতরাং প্রশ্ন গুছাই লেখার প্রবণতা শিখতে হবে। তো আজকে আমাদের ইন্সপেক্টরশিপ পরীক্ষা একটা হয়েছে, এই প্রশ্নটা আমরা সমাধান করব হচ্ছে ক্লাস শেষের 20 মিনিট আগে। আপাতত আমরা সাক্ষ্য আইন পড়াই। আমরা সাক্ষ্য আইনের হচ্ছে 66 ধারা পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা 67 থেকে সামনের দিকে যাব। আমি কিন্তু একেবারে 100%, 200% গ্যারান্টি দিছি, 200, থ্যাংক ইউ, 200% গ্যারান্টি দিছি যে সাক্ষ্য আইনের 65 এবং 66 এই দুটো ধারা প্রশ্ন এবছর আসতেই পারে। সুতরাং তোমরা যারা অবহেলা করছো, মানে করছো যে এখনো পড়ো নাই, আল্লাহর রাস্তে এই দুটো ধারা মুখস্থ করে ফেলাও। যে মাধ্যমিক সাক্ষ্যের মাধ্যমে কি কিভাবে দলিল প্রমাণ করা যায় বা কোন কোন ক্ষেত্রে দলিল প্রমাণ করা যায়, 60টি ক্ষেত্রে, সেটা হচ্ছে 65 ধারা। আমার গাইডে বা আমার সূচিতে সুন্দর করে 7টা পয়েন্ট লেখা আছে। আর 66 ধারা থেকে রিটেনে যে প্রশ্ন আসবে যে কোন কোন ক্ষেত্রে আদালত দলিল দাখিল করার জন্য নোটিশ দিতে বাধ্য না, বা কোন কোন ক্ষেত্রে আদালত দলিল দাখিল করার জন্য সমন দিতে বাধ্য না, বা সমন দেওয়ার প্রয়োজনীয়তা নেই, কোন ক্ষেত্রে আদালত কি দাখিল করার জন্য সমন দেওয়ার জন্য, কয় ধারা? 66 ধারা, 6টি ক্ষেত্রে। তো আল্লাহর রাস্তে তোমার এটা ডাইরেক্ট ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে, ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে। কেউ যদি মুখস্থ না করতে পারো, এটা তোমার ব্যর্থতা। হ্যালো। হ্যাঁ বলেন। ওরে ভাই, আলোচনা করো, কইছি তো ভাই, এক কথা বলছি না, ক্লাস শেষে করবো এটা, প্রমিস। যাও, ক্লাসে থাকো। আচ্ছা সাইবুল, ফেসবুক একটু লাইভ দিয়ে দাও। সাইবুল, ফেসবুকে লাইভ দিয়ে দাও, অনেকে ফেসবুকে লাইভে ক্লাস নাই, ভালো হয়। ফেসবুকে লাইভ দিয়ে দাও। আচ্ছা, তাহলে আমরা এক থেকে একটু রিভিশন দেই। সাক্ষ্য আইনের এক ধারায় বলতেছে বাংলাদেশের সকল বিচার ব্যবস্থায় সাক্ষ্য আইন প্রযোজ্য, তবে কোর্ট মার্শালের ক্ষেত্রে প্রযোজ্য না, সালিস কার্যক্রমের ক্ষেত্রে প্রযোজ্য না, এবং আমাদের যে বিভাগীয় তদন্ত হয় এই ক্ষেত্রেও সাক্ষ্য আইন প্রযোজ্য না। 3 ধারায় সাক্ষ্য আইনের কতিপয় গুরুত্বপূর্ণ সংজ্ঞা দেছে। সংজ্ঞা কি দেছে বন্ধুরা? সংজ্ঞা দেছে। সংজ্ঞায় বলতেছে বিষয়, বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয়, সাক্ষ্য, সাক্ষী, মৌখিক সাক্ষ্য, দলিলি সাক্ষ্য, তারপরে প্রত্যায়িত সাক্ষ্য, ডিজিটাল রেকর্ড, ফরেনসিক সাক্ষ্য, তারপরে হচ্ছে আপনার ডিজিটাল সাক্ষ্য, এরপরে হচ্ছে আপনার প্রমাণিত, মিথ্যা প্রমাণিত, অপ্রমাণিত। এই সব সংজ্ঞাগুলো সাক্ষ্য আইনের 3 ধারা। জোরে বলেন, কয় ধারা? 3 ধারা। সাক্ষ্য আইনের 4 ধারায় বলতেছে আদালত অনুমান করতে পারে 3 ভাবে: মে প্রিজাম্পশন, শ্যাল প্রিজাম্পশন, কনক্লুসিভ প্রুফ। এই 4 ধারা থেকে প্রশ্ন আসবে না। আইনগত অনুমান, ঘটনাগত অনুমানের মধ্যে পার্থক্য লেখো। অলরেডি একবার পরীক্ষা ইন্সপেক্টরশিপে আসছে, এবং এএসআই থেকে এসআই দের একবার আসছে, কনস্টেবলদের আসে নাই। এটা পরীক্ষা ইম্পর্টেন্ট, তোমাদের পড়াইছি। সাক্ষ্য আইনের 5 থেকে 55, কত? 5 থেকে 55 পর্যন্ত আলোচনা করছে বিষয়ের প্রাসঙ্গিকতা, বিভিন্ন বিষয়ের প্রাসঙ্গিকতা কখন কিভাবে হয়, এটা নিয়ে আলোচনা করছে 5 থেকে 55। মূলত 5 ধারায় বলতেছে দুটো বিষয় আপনি সাক্ষ্য দিতে পারবেন, এর বাইরে আপনি সাক্ষ্য দিতে পারবেন না। একটা হচ্ছে বিচার্য বিষয়, একটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। ক্লিয়ার? সাক্ষ্য আইনের 6 থেকে 10, কত? ভালো করে এই কান খাড়া করে শোনো ভাই তোমরা। 6 থেকে 10 পর্যন্ত আলোচনা করছে একটা বিষয় আর একটা বিষয়ের সাথে কিভাবে প্রাসঙ্গিক। এই বিষয় বিষয়ের প্রাসঙ্গিকতা হলো 6 থেকে 10। এখন একটা ঘটনার প্রাসঙ্গিকতা জানতে চাইলো, তুমি কি উত্তর খুঁজবা কোন জায়গা? চোখ বুঝে বানাইছে না, আবার যাবা, যা পারো 6 থেকে 10 লিখে তোমার উত্তর শেষ, অর্থাৎ এর মাঝেই উত্তর হয়ে যাবে, ঠিক আছে? 6 ধারায় বলতে সংগঠিত ব্যাপার নীতি, অর্থাৎ একই কাজের সাথে আর একটা কাজ যখন সংশ্লিষ্ট থাকে তখন প্রত্যেকটি কাজই মামলার বিচার কার্যের প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনে 7 ধারায় বলতেছে কোন ঘটনার উপলক্ষ, কারণ, পরিণাম, ফলাফল প্রাসঙ্গিক। 8 ধারায় বলতেছে কোন ঘটনার উদ্দেশ্য, প্রস্তুতি, পূর্ববর্তী আচার আচরণ প্রাসঙ্গিক, পরবর্তী আচার আচরণ প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 9 ধারায় বলতেছে কোন ঘটনার আবশ্যকীয় ব্যাখ্যা, এটা আদালতে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। সাক্ষ্য আইনের 10 ধারায় আপনাকে বলতেছে
যে দুই বা ততোধিক ব্যক্তির কোনো অপরাধমূলক ষড়যন্ত্র, এটা আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। আমাদেরকে জেনে রাখা ভালো, সাক্ষ্য আইনে 7 ধারা আছে, টেপ রেকর্ড, অডিও ভিডিওর সাক্ষ্যগত মূল্য 7 ধারায় প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 9 ধারায় বলতেছে টিআই প্যারেডের সাক্ষ্যগত মূল্য 9 ধারায় হচ্ছে প্রাসঙ্গিক ইস্যু। টিআই প্যারেড তো বলতো তোমরা নাকি, টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড, টিআই প্যারেড। টিআই প্যারেডে কিন্তু পুলিশ অংশগ্রহণ করতে পারে না। পুলিশ অংশগ্রহণ করতে পারে কোন প্যারেডে কদি? জেল প্যারেডে। জেল প্যারেড কত? জেল প্যারেড 515 পিআরবি। এবং এই জেল প্যারেডে কিন্তু সকল পদের অফিসাররা অংশগ্রহণ করতে পারে। কিন্তু আমাদের থানায় এসে আমি দেখতেছি খালি সাব ইন্সপেক্টররা যায়, ঠিক আছে কিনা? যাক, এটা হয়তো আমাদের থানার নিয়ম। কিন্তু ওখানে পিআরবি 515 দেখবেন পড়ে যে সকল পদের কনস্টেবল থেকে আইজি পর্যন্ত সবাই ওই প্যারেডে অংশগ্রহণ করতে পারে। টিআই প্যারেডের মূল, জেল প্যারেডের মূল উদ্দেশ্য হচ্ছে যাদেরকে আসন্ন সপ্তাহে ছাড়া হবে এদেরকে চিনিয়ে রাখা, যে এই মালটা ছাড়া পাইছে। হ্যাঁ, এরা দেখলেই যেন পুলিশ চিনে ফেলতে পারে যে এটাই তো সেই লোক যারা আমি জেলখানায় দিয়ে আইছিলাম। কথা কি বুঝছেন? জেল প্যারেডের মূল উদ্দেশ্য হচ্ছে এটা। এখানে সবাই অংশগ্রহণ করতে পারে। যাও, এটা বুঝে ফেলছেন নাকি? সাক্ষ্য আইনের 11 ধারায় বলতেছে যে আসামির অজুহাত, ইন্সপেক্টরশিপে যে পরীক্ষাটা আছে, যে আসামির অজুহাত কি, আসামি অজুহাত কখন কিভাবে প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 12 ধারায় বলতেছে ক্ষতিপূরণ নির্ণয়ের ক্ষেত্রে আপনি আদালতে যা উপস্থাপন করবেন তাই প্রাসঙ্গিক, ঠিক আছে। সাক্ষ্য আইনের আপনি 13 ধারায় বলতেছে যে প্রথা অধিকার সম্পর্কে যা প্রাসঙ্গিকতা সম্পর্কে যা উপস্থাপন করবে তাই প্রাসঙ্গিক। 14 ধারায় বলতেছে কোন ঘটনার দেহ মনের অস্তিত্ব যা উপস্থাপন করবে তাই আদালতে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। সব থানায় এসআই যায় নাকি? আমাদের থানায় এসআই স্যাররা যায়, কিন্তু ওখানে তো কনস্টেবল থেকে সবারই যাওয়ার কথা। মূলত যাক, এটা স্যাররা গেলে তো ভালো, এটা কষ্ট কমে গেল সবাই, তাই না? সমস্যা নাই। আচ্ছা, এরপরে আপনাদেরকে 17 থেকে 23 পর্যন্ত বলতেছে স্বীকৃতি। তোমার মনে করো স্বীকৃতি, একটা একটা পয়েন্ট শোনো এগুলো। সাক্ষ্য আইনটা আছে একটা মধুর ক্লাস, এখানে খালি সিস্টেম জানতে হবে। সিস্টেম মানে প্রশ্ন আছে, তুমি কিছুই বোঝো না, খালি স্বীকৃতির উপরে প্রশ্ন আছে। স্বীকৃতি কি, স্বীকৃতি কে দেবে, কখন দেবে, কি আবা যাবা প্রশ্ন আছে, তুমি কিছু বুঝতেছো না। 17 থেকে 23-এর মাঝে আবা যাবা, তুমি যা পারো তাই লেখে থবা, উত্তর তুমি মার কিছু না কিছু পাবা। অর্থাৎ স্বীকৃতির উপর প্রশ্ন আসলেই 17 থেকে 23-এর মাঝে উত্তর খুঁজতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। 17 ধারায় স্বীকৃতির সংজ্ঞা, 18 ধারায় 5 শ্রেণীর ব্যক্তি স্বীকৃতি দিতে পারে। 19 ধারায় বলতেছে স্বীকৃতিদাতার বিরুদ্ধে গেলেও সেটা আদালতে প্রাসঙ্গিক। সাক্ষ্যয়নের 20 ধারায় আপনাকে বলতেছে তৃতীয় পক্ষের স্বীকৃতি আদালতে যখন প্রাসঙ্গিক। সাক্ষ্যয়নের 21 ধারায় বলতেছে স্বীকৃতিদাতার পক্ষে হলেও আদালতে প্রাসঙ্গিক 3টি ক্ষেত্রে। একটা হচ্ছে মৃত্যুকালীন জবানবন্দির ক্ষেত্রে, 2 নম্বর হচ্ছে এমন অবস্থায় স্বীকৃতি দেয়া যে অবস্থায় মানুষ মিথ্যে কথা বলতে পারে না, 3 নম্বর হচ্ছে স্বীকৃতি হিসেবে ব্যবহার নয় অন্য কোনোভাবে প্রাসঙ্গিক হলে তখন তা আদালতে প্রাসঙ্গিক। ক্লিয়ার? আচ্ছা, সব বুঝে ফেলছো নাকি? সাক্ষ্য আইনের 22 ধারায় বলতেছে যে আপনার কি বলতেছে বন্ধুরা, সাক্ষ্য আইনের 22 ধারায় বলতেছে যে এই যে দলিলের বিষয়বস্তু সম্পর্কে তুমি স্বীকৃতি দিতে পারবা না, ঠিক আছে, তবে যদি তোমার পূর্বের কোনো ওই মাধ্যমিক সাক্ষ্য দেওয়ার বিধান থাকে সেক্ষেত্রে দিতে পারবা, কোনো সমস্যা নাই। খাঁটিত্ব প্রমাণের ক্ষেত্রে দিতে পারবা, কোনো সমস্যা নাই। আর 23 ধারায় আপনাকে যেটা বলতেছে যে দেওয়ানি মামলায় স্বীকৃতি অপ্রাসঙ্গিক, হ্যাঁ তবে প্রাসঙ্গিক কখন, যদি পূর্বে চুক্তি থাকে তাহলে প্রাসঙ্গিক। ক্লিয়ার? 24 থেকে 30 খুবই গুরুত্বপূর্ণ একটা সেশন, এটা তোমাদেরকে পড়াইছি। 24 থেকে 30-এ মনে করো স্বীকারোক্তির প্রশ্ন আইছে। স্বীকারোক্তির প্রশ্ন আসলে তুমি কি সাক্ষ্য আইনের ওই যে অন্য অন্য ধারায় অ্যান্সার করলে হবে? হবে না। স্বীকারোক্তি রিলেটেড যে কোনো প্রশ্ন যদি পদোন্নতি পরীক্ষায় আসে, এই 24 থেকে 30-এর মাঝে অ্যান্সার খুঁজতে হবে। কি বলছি? 24 থেকে 30-এর মাঝে। যদি পুলিশের নিকট স্বীকারোক্তির প্রাসঙ্গিকতা অপ্রাসঙ্গিকতা অ্যান্সার আসে, সেক্ষেত্রে তোমাকে 25, 26, 27 দিয়ে অ্যান্সার করতে খুঁজতে হবে, এর বাইরে গেলে কিন্তু হবে না, ঠিক আছে কিনা? 24-এ বলতেছে ভয়ভীতি প্রলোভন প্রতিশ্রুতির মাধ্যমে স্বীকারোক্তি দিলে অপ্রাসঙ্গিক। 25-এ পুলিশের নিকট, চৌকিদারের নিকট, দফাদারের নিকট, চেয়ারম্যানের নিকট, আবগারি অফিসারের নিকট স্বীকারোক্তি দিলে অপ্রাসঙ্গিক। 26-এ বলতেছে ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ উপস্থিতিতে স্বীকারোক্তি দিলে প্রাসঙ্গিক। 27 ধারায় বলতেছে পুলিশের নিকট স্বীকারোক্তি প্রাসঙ্গিক, তবে যতটুকু আলামত উদ্ধার হবে ঠিক ততটুকুই প্রাসঙ্গিক হবে, সেটা স্বীকারোক্তি হোক বা না হোক, ঠিক আছে কিনা? সাক্ষ্য 28 ধারায় বলতেছে যাবতীয় ভয়ভীতি প্রলোভন প্রতিশ্রুতি অপসারণের পর স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক। 29-এ বলতেছে 5টি ক্ষেত্রে স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক হবে না, মানে প্রাসঙ্গিক হবে। আর 30 ধারায় বলতেছে এক বা একাধিক আসামির একত্রে বিচার করাকালে একই অপরাধের একজন অপরকে দোষারোপ করে স্বীকারোক্তি দিলে সেটা আদালতে প্রাসঙ্গিক, অন্যথায় অপ্রাসঙ্গিক। ক্লিয়ার? মোট কথা বাংলা আলাপ হচ্ছে ভাই যে স্বীকারোক্তির উপরে কোনো প্রশ্ন আসলে 24 থেকে 30-এর বাইরে যাওয়া যাবে না। কথা বুঝছেন? অর্থাৎ অন্য ধারা টারা লিখলে উত্তর ভুল হয়ে যাবে। যদি পুলিশের নিকট স্বীকারোক্তি প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক, পুলিশ আলামত উদ্ধার করতে পারলো বা না পারলো, এ ধরনের প্রশ্ন আসলে 25 থেকে 26-এর মাঝে আপনাকে ঘুরতে হবে, এর বাইরে আপনি অ্যান্সার করবেন, এর বাইরে অ্যান্সার করলে আপনার ভুল হয়ে যাবে। এই তোমরা কি অ্যাটেনশন আছো ভাই? কথা কি বুঝতেছো? সাক্ষ্য আইন মুখস্থ করার কিছু নাই, জাস্ট থিওরি গুলো মনে রাখবা, দেখবা সব প্রশ্ন পানির মতো। অর্থাৎ প্রশ্ন বুঝতে পারবা যে প্রশ্ন কোহান্তি আইছে, ঠিক আছে না? যেমন আজকে একটা প্রশ্ন আইছে যে মামলা প্রমাণের দায়ভার বাদীর, তবে এই নিয়মের ব্যতিক্রম কি? আর এই প্রশ্নটা দেখবা আমার গাইডে আছে।
এই প্রশ্নটা হুবহু দেখবা আমার আমার আমি যে গাইড লিখছি আমার গাইডে আছে, একবার হুবহু। মামলা প্রমাণের দায়ভার বাদীর, সাক্ষ্য আইনের কয় ধারা? কয় ধারা বলো? 101 ধারা বলতেছে যে ব্যক্তি মামলা প্রমাণ মামলা বাদী হবে তাকেই যেমন আমি যদি মামলা করি যে আমার ভাইকে এই যে সুজন খুন করছে, তাহলে মামলা কিন্তু আমাকেই প্রমাণ করতে হবে, এই প্রমাণের দায়ভার আমার উপর বর্তায়। কয় ধারা? 101 ধারা। আবার 102 ধারায় বলতেছে যে বিবাদী পক্ষ যখন কথা কবে যে না আমি খুন করিনি, তখন আসামি পক্ষকে মামলা প্রমাণ করতে হবে যে যে সে খুনি না, সে অপরাধী না। কথা কি বুঝছেন? আমাদের বাংলাদেশে নর্মালি নিয়ম হয়, আমি যদি কই যে সুজন ধর্ষণ করছে, সুজন কি শিখে যাবি না? সুজন আমি যদি কই যে সুজন দর্শন করছে, তাহলে মামলা কিন্তু আমাকেই প্রমাণ করতে হবে। আবার সুজন যখন অস্বীকার করবে না আমি দর্শন করি, আমি ভালো লোক, আমি তো আল্লাহর ফেরেশতা, আমি এই কাম করতে পারি না, তাহলে সুজনকেই প্রমাণ করতে হবে সে দর্শন করেনি। তাহলে এই নিয়মের ব্যতিক্রম কি? এই নিয়মের ব্যতিক্রম হচ্ছে নর্মালি মামলা আমাদের বাংলাদেশে প্রমাণ করতে হয় বাদীকে, 101 ধারা সাক্ষ্য আইন। এই নিয়মের ব্যতিক্রম কি? ব্যতিক্রম হচ্ছে 105 ধারা। 105 ধারায় বলতেছে যে আপনি যে অপরাধী, আপনার অপরাধ যে দণ্ডবিধির সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়েছে, এই বিষয়টা আপনাকেই প্রমাণ করতে হবে। অর্থাৎ ওই যে 76 থেকে 106 যে ব্যতিক্রম গুলো আছে না, যে অপরাধ করলে অপরাধ হয় না, তোমাদেরকে এগুলো আমি আমি গত বছর আমার স্টুডেন্টদের পড়াইছি, এবার ইন্সপেক্টরশিপ এটা আইছে, ঠিক আছে কিনা? অর্থাৎ 101 এবং 105 আজকে ইন্সপেক্টরশিপের ওই প্রশ্নের উত্তর আছে এটা। যা কথা কই না, কথা ক্লাস শেষে পড়াবো। এই কথা কোন বন্ধু গেলাম? সাক্ষ্য আইনের 32 এবং 33, পূর্বের বিবৃতির প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো। পূর্বের বিবৃতির প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো, এই ধরনের প্রশ্ন যখন পদোন্নতি পরীক্ষায় আসবে, তখন আমাদের 32 এবং 33-এর মাঝে অ্যান্সার খুঁজতে হবে। হ্যালো, এই ক্লাসে ঢোকেন ভাই। আরে কি কোন লিঙ্ক পান না? ক্লাসের মাঝে একজন ফোন দিলি মানে সম্পূর্ণ ডিস্টার্ব, বুঝছেন? এটা আসলে কিছু বলাও যায় না। আচ্ছা, সাক্ষ্য আইনের 34 থেকে 39 বিশেষ অবস্থায় দেয়া বিবৃতির এখন তোমার রিটেনে প্রশ্ন আসলো যে বিশেষ অবস্থায় দেয় বিবৃতির প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো, তুমি কি লিখবা? তোমাকে এই 34 থেকে 39-এর মাঝে অ্যান্সার খুঁজতে হবে, ঠিক আছে কিনা? 34 ধারায় বলতেছে হিসাবের খাতায় লিপিবদ্ধকৃত সকল বিষয় আদালতের প্রাসঙ্গিক হিসেবে বেসিক্যালি আপনার গণ্য হবে, ঠিক আছে? সাক্ষ্য আইনের 35 ধারায় বলতেছে যে আপনার এই সাক্ষ্য আইনের সরকারি কর্মচারীদের দায়িত্ব সম্পাদনকারী যা লেখে তাই আদালতের প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। সাক্ষ্য আইনের 36 ধারায় বলতেছে মানচিত্র চার্ট, এটা আদালতের প্রাসঙ্গিক। মানচিত্র চার্ট বলতে এটা খসড়া মানচিত্র 36 ধারা না, যে মানচিত্র বাজারে বিক্রি করা হয়, কোনো মৌজার মানচিত্র, বাংলাদেশের মানচিত্র, পৃথিবীর মানচিত্র, কোন ভূখণ্ডের মানচিত্র, হ্যাঁ, এইগুলো প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের 36 ধারা, ঠিক আছে কিনা? এরপরে আমরা সরাসরি সাক্ষ্য আইনের 37 ধারা বলতেছে যে গণবিবৃতি আদালতে প্রাসঙ্গিক। 38 ধারা বলছে আইনের নজির আদালতে প্রাসঙ্গিক। 39 ধারায় বলতেছে আপনি যতটুকু আদালতে মানে সাক্ষ্য দিতে চাচ্ছেন ঠিক ততটুকু উপস্থাপন করলেই অতটুকু আদালতে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। সাক্ষ্য আইনের 40 থেকে 44, এই কোডগুলো মনে রাখবা। সাক্ষ্য আইনের 40 থেকে 44 পর্যন্ত আলোচনা করছে যে আদালতের রায় কখন প্রাসঙ্গিক, আদালতের রায় কখন চূড়ান্ত রায় হিসেবে গণ্য, এখন এই আদালতের রায়ের প্রাসঙ্গিকতা। প্রশ্ন আসে যে সাক্ষ্য আইন অনুসারে আদালতের রায়ের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো, তখন তুমি উত্তর তো জীবনে খুঁজে পাবো না, বাবা। হ্যাঁ, না জানা থাকে তাহলে তোমাকে অ্যান্সার খুঁজতে হবে 40 থেকে 44-এর মাঝে, ক্লিয়ার? 40 ধারায় বলতেছে প্রথম মামলার রায় যখন দ্বিতীয় মামলায় আদালতের প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। 41 ধারায় বলতেছে যে 4টি ক্ষেত্রে আদালতের রায় প্রাসঙ্গিক, একটা হচ্ছে অ্যাডমিরালিটি, বিবাহ, দেউলিয়ত্ব, আর একটা বলতেছে যে আপনার ওই যে ইয়ারে কি বলে ওটা, এই নৌ বিভাগ সম্পর্কে এই 4টি ক্ষেত্রে আদালত যে রায় দেবে সেই রায় হচ্ছে চূড়ান্ত রায় হিসেবেই বেসিক্যালি আপনার গণ্য হবে। সাক্ষ্য আইনের 45 থেকে 51, কত বন্ধুরা? 45 থেকে 51 পর্যন্ত আলোচনা করছে তৃতীয় পক্ষের অভিমত কখন আদালতের প্রাসঙ্গিক। তৃতীয় পক্ষ, এখন মনে করো তৃতীয় পক্ষের অভিমতের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো, ঠিক আছে কিনা? তুমি কি অ্যান্সার করতে পারবা? 45 থেকে 51 মাঝে অ্যান্সার করতে হবে। প্রশ্ন আসবে যে বিশেষজ্ঞের অভিমত কোন কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক, তখন 45 ধারায় দেখবা 13টি ক্ষেত্র, 13টি ক্ষেত্রে তোমাকে মুখস্থ করতে হবে, ঠিক আছে কিনা? প্রশ্ন আসবে হাতের লেখা সম্পর্কে পরিচিত ব্যক্তির অভিমতের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো, তখন কি অ্যান্সার করবা? তখন তোমাকে অ্যান্সার করতে হবে সাক্ষ্য আইনের 47 ধারা দিয়ে, ক্লিয়ার? প্রশ্ন আসবে যে আত্মীয়তা সম্পর্কের অভিমতের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো, তখন তোমাকে অ্যান্সার করতে হবে 50 ধারা দিয়ে। একটা একটা ধারা এভাবে অ্যান্সার প্রশ্ন আসতে পারে। সাক্ষ্য আইনের 52 থেকে 55, কি বলছি? 52 থেকে 55 মধ্যে আলোচনা করছে পক্ষদ্বয়ের চরিত্রের পক্ষ মানে কি, মামলার বাদী বিবাদী চরিত্রের প্রাসঙ্গিকতা আলোচনা করছে। সাক্ষ্য আইনের বলা হচ্ছে যে আপনার এই 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 ইয়া কি বলে এই 52 থেকে 55। এখন যদি প্রশ্ন আসে
পক্ষদ্বয়ের চরিত্রের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো। তুমি কি লাগবা? পক্ষদ্বয়ের চরিত্রের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা আসলে তখন 52 থেকে 55 মাঝে অ্যান্সার করতে। যদি প্রশ্ন আসে ফৌজদারি মামলায় আসামি সচ্চরিত্র এবং দুশ্চরিত্রের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো, কি লাগবা? তখন তোমাকে লেখা অ্যান্সার করতে হবে 53 এবং 54 ধারা দিয়ে। ক্ষতিপূরণ নির্ণয়ের ক্ষেত্রে আসামি বা পক্ষদের চরিত্রের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো, কি কি অ্যান্সার করবা? তখন তোমাকে অ্যান্সার করতে হবে 52 ধারা এবং 55 ধারা দিয়ে অ্যান্সার করতে হবে। বুঝতে পারছো কথা আমার ভাই, নাকি বোঝো না? সাক্ষ্য আইনের স্বীকৃতির প্রাসঙ্গিকতা অথবা কোন কোন বিষয়গুলো প্রমাণ করার দরকার নাই, এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষা আসে সাক্ষ্য আইনের 56 থেকে 58 ধারা পর্যন্ত অ্যান্সার করতে হবে। পৃথিবীতে যা চিরসারিত সত্য এগুলো আদালতে প্রমাণ করার দরকার নাই, এটা সাক্ষ্য আইন 56 ধারায় বলছে। যেমন যে বাংলাদেশের রাজধানী ঢাকা, এটা প্রমাণ করার দরকার নাই আদালতে, ঠিক আছে কিনা? হ্যাঁ, মুখ দিয়ে আমরা ভাত খাই, চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, এগুলো আদালতে প্রমাণ করার দরকার নাই যে রহিম তো কান দিয়ে শোনে। আদালত জানে যে একজন ব্যক্তি কান দিয়ে শোনে, সে মুখ দিয়ে শোনে না, ঠিক আছে কিনা? সাক্ষ্য আইন 57 ধারায় বলতেছে নিম্নলিখিত 11টি বিষয় আদালত দৃষ্টিগোচরে নেবে, এগুলো প্রমাণ করার দরকার নাই। যেমন বাংলাদেশের ভূখণ্ড, তারপর সরকারি চাকরির গেজেট, তারপর আছে বাংলাদেশের সাথে বিদেশি রাষ্ট্রের সম্পর্ক, পতাকার সম্পর্ক, তারপর আছে আপনার বাংলাদেশের আয়তন, এরকম 11টা বিষয় আছে, এগুলো মুখস্থ করার দরকার নেই, জাস্ট জেনে রাখবা। এগুলো প্রমাণ করার দরকার নেই, এগুলো আদালত আছে এমনি থেকেই জানে, ঠিক আছে কিনা? সাক্ষ্য আইনের 58 ধারায় বলতেছে স্বীকৃত বিষয় প্রমাণ করার দরকার নাই। আমি কলাম যে সুজন আমার কাছে 1 লাখ টাকা পায়, সুজন কল যে হ্যাঁ আমি তার কাছে টাকা পাই, তাহলে এটা স্বীকৃত বিষয়, তাহলে এই বিষয়গুলো প্রমাণ করার দরকার নয়াকারে নাই। ক্লিয়ার? তাহলে প্রশ্ন আসবে সাক্ষ্য আইন অনুসারে কোন কোন বিষয়গুলো প্রমাণ করার দরকার নাই ব্যাখ্যা করো বা বুঝিয়ে লেখো, ঠিক আছে কিনা? এ ধরনের প্রশ্ন আসলে আমরা পারবো। সাক্ষ্য আইনের 59 এবং 60 এই দুটো ধারা গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে বলতেছে মৌখিক সাক্ষ্যের প্রাসঙ্গিকতা কি। মৌখিক সাক্ষ্য প্রাসঙ্গিকতা তুমি যদি অ্যান্সার করতে চাও 59-60 মাঝে অ্যান্সার করতে হবে, ঠিক আছে কিনা? অর্থাৎ এই দুটো ধারা এখানে বলতেছে মৌখিক সাক্ষ্য আদালতে, ওই যে এর ব্যতিক্রম কি, শ্রুত সাক্ষ্য গ্রহণযোগ্য কখন? সাক্ষ্য আইনের 6 ধারা 17 থেকে 23, 24 থেকে 30 এবং সাক্ষ্য আইনের এই 59-60 শ্রুত সাক্ষ্যের গ্রহণযোগ্য। এবং সাক্ষ্য আইনের ওই যে 6 ধারা এই ব্যাখ্যা কিন্তু আপনাকে বলছে, ঠিক আছে কিনা? এগুলো আপনারা পারবেন। সাক্ষ্য আইনের 61 ধারায় বলতেছে যে 2 ভাবে আপনি দলিল প্রমাণ করতে পারবেন, একটা আছে প্রাথমিক সাক্ষ্যের মাধ্যমে, একটা আছে মাধ্যমিক সাক্ষ্যের মাধ্যমে। প্রাথমিক সাক্ষ্যের কথা আপনাকে বলতেছে 61 ধারায়, মানে 61 ধারায় 2 ভাবে দলিল প্রমাণ করা যাবে। 64 ধারায় এসে বলতেছে যে ক্ষেত্রে আপনার কাছে প্রাথমিক সাক্ষ্য থাকবে এই ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দিয়ে আপনি দলিল প্রমাণ করতে পারবেন না। অর্থাৎ আপনার কাছে গরুর মাংস থাকলে আপনি মুরগির মাংস দিয়ে ভাত খেতে পারবেন না। অর্থাৎ মূল দলিল থাকলে মূল দলিলই উপস্থাপন করবেন, মাধ্যমিক সাক্ষ্য দিয়ে আপনি দলিল প্রমাণ করতে পারবেন না, ঠিক আছে কিনা? 65 ধারায় এসে বলতেছে না না না, এই 60টি ক্ষেত্রে আপনি মাধ্যমিক সাক্ষ্যের মাধ্যমে দলিল প্রমাণ করতে পারবেন। অর্থাৎ মূল দলিল আপনার কাছে নাই, কিন্তু যদি মাধ্যমিক সাক্ষ্য দিয়েও আপনি দলিল প্রমাণ করতে চান, সাক্ষ্য আইনের 65 ধারায় বলতেছে নিম্নলিখিত 60টি ক্ষেত্রে আপনি মাধ্যমিক সাক্ষ্যের সাহায্য দলিল প্রমাণ করা যাবে। আর 61 ধারায় কইছে যে যে কোনো একটা দলিল দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন না। 64 ধারায় এসে কইছে না, শুধুমাত্র প্রাথমিক সাক্ষ্য যখন আপনার কাছে থাকবে প্রাথমিক সাক্ষ্য দিয়ে দলিল প্রমাণ আপনাকে করতে হবে। কথা কি বুঝতেছেন নাকি বোঝেন না? আর সাক্ষ্য আইনের 62 ধারায় বলছে প্রাথমিক সাক্ষ্য কাকে বলে, অর্থাৎ মূল দলিল প্রাথমিক সাক্ষ্য। 63 ধারায় বলছে মাধ্যমিক সাক্ষ্য কাকে বলে, 5টি দলিলকে মাধ্যমিক সাক্ষ্য বলা হয়। কথা কেন না? সাক্ষ্য আইনের 66 ধারায় বলছে যে নিম্নলিখিত 6টি ক্ষেত্রে বিজ্ঞ আদালত দলিল দাখিল করার জন্য কি দেবে না, আপনাকে সমন দেবে না, অর্থাৎ নোটিশ দিতে বাধ্য না। তাহলে রিটেনে প্রশ্ন আসতে পারে সাক্ষ্য আইন অনুসারে কোন কোন ক্ষেত্রে বিজ্ঞ আদালত দলিল দাখিল করার জন্য সমন দিতে বাধ্য না, ব্যাখ্যা করো বা বুঝিয়ে লেখো। এই টাইপের প্রশ্ন যদি আমাদের পদোন্নতি পরীক্ষা আসে ইনশাল্লাহ আমরা অ্যান্সার করতে পারবো। এখন আমরা সরাসরি চলে যাব সাক্ষ্য আইনের এই 67 থেকে সামনের ধারাগুলোতে আমরা চলে যাব। সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ঠিক আছে কিনা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বন্ধুরা, কি রিভিশনটা সুন্দর হয়েছে না আজকে? ভালো লাগছে? হ্যাঁ, এইভাবে আমরা যদি কন্টিনিউ আমরা যদি করি দেখবেন যে একেবারে প্রতিটা আইনি তামা তামা। মানে শোনো, আমি আমার কথায় কেউ বেজার হওয়ার খুশি হওয়া আমার কিছু যায় আসে না, তোমাকে হলো প্রশ্ন ধরা শিখতে হবে। অন্য টিচাররা ক্যাম্পালে পড়ে আমি জানি না, প্রশ্ন যদি তুমি না ধরতে পারো তাহলে তুমি আইনি সূচির জাহাজ হয়ে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। কথা হচ্ছে প্রশ্ন কিভাবে আসবে এটা তোমাকে শিখতে হবে। মানে প্রশ্ন তুমি বুঝতেছো না যে, কিন্তু তুমি বুঝতেছো দ্বারা এখান থেকে এর মাঝে উত্তরটা হবে, তাহলে তুমি বানাইছো না, তুমি যা লেখো না কেন আর কিছু না কিছু তুমি পাবা। এখন তুমি যদি প্রশ্নই বোঝো না যে প্রশ্ন আইছে কোনটা, তাহলে কিন্তু পড়ে কোনো লাভ হবে না। কথা বুঝছেন? এটা হলো আমি এই থিওরিতে চলি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা এখন চলে যাব সাক্ষ্য আইনের 67 থেকে 73 ধারা পর্যন্ত। কত ধারা থেকে কত? 67 থেকে 73 ধারা। মূলত 67 ধারায় বেসিক্যালি আপনাকে বলতেছে যে একটা জিনিস তোমরা মনে রাখবা, এই
কি মনে রাখবা, একটা জিনিস মনে রাখবা, এটাও একটা থিওরি, এটা বইতে লিখে রাখো নাহলে ভুলে যাবা। এই থিওরিটা আমরা একটু মনে রাখবো। এখানে বেসিক্যালি বলতেছে যে 67 দ্বারাই নরমালি বলতেছে যে এই আহ, দলিল প্রমাণের পদ্ধতিটা কি, দলিল প্রমাণের পদ্ধতি, ঠিক আছে কিনা, দলিল প্রমাণের পদ্ধতি কি, অর্থাৎ একটা দলিল কিভাবে প্রমাণ করা যায়, ঠিক আছে কিনা, এই দলিলটা কে লেখছে, এই দলিল প্রমাণের পদ্ধতি কি, সেটা সাক্ষ্য আইনের এই 67 ধারায় বলতেছে। যেমন এটা কি রহিমের হাতের লেখা কিনা, এটা কি রহিম লেখছে কিনা, হ্যাঁ, এই দলিলটা আসলে তার লেখা কিনা, এই দলিলটা কি ওই সময় লেখা হয়েছে কিনা, অর্থাৎ এটা প্রমাণের পদ্ধতি সম্পর্কে আলোচনা করছে সাক্ষ্য আইনের এই 67 ধারায়। সাক্ষ্য আইনের 67 ধারায় বলতেছে যে নিম্নলিখিত উপায়ে দলিলের লিখন এবং স্বাক্ষর প্রমাণ করা যায়। কি বলতেছে, নিম্নলিখিত উপায়ে দলিলের লিখন এবং স্বাক্ষর প্রমাণ করা যায়। তাহলে রিটেনে প্রশ্ন আসতে পারে যে দলিল কিভাবে প্রমাণ করা যায় অথবা দলিলের লিখন কিভাবে প্রমাণ করা যায়, লেখো। আমি তোমাদের এই পয়েন্টগুলো বলি, আমার গাইডে আছে, গাইড তুমি অনেকে পাও নেই, বাট আমার সূচিতে দেখো এটা দেওয়া আছে, ঠিক আছে। লেখবা যে নিম্নলিখিত উপায়ে দলিলের লিখন এবং স্বাক্ষর প্রমাণ করা যায়। এক নম্বরে বলতিছে যে ব্যক্তির স্বাক্ষর নিয়ে প্রশ্ন উঠছে, হ্যাঁ, প্রশ্ন উঠছে, তাকে আদালতে উপস্থিত করে তার মানে লেখা মানে লেখা দেখিয়ে এটা প্রমাণ করা যায়। মনে করো এই যে রহিমের লেখা নিয়ে প্রশ্ন উঠছে যে এটাকে আদৌ রহিমের লেখা কিনা, তাহলে এটাকে আসলে রহিমের লেখা কিনা আদালতে তাকে উপস্থাপন করে তার এটা এটা পরীক্ষা করে দেখা যায়, এটা পরীক্ষা করে দেখা যায় যে এটা তার লেখা কিনা। তাহলে এক নম্বরে একটা পদ্ধতি চলে গেল। দুই নম্বরে বলতেছে দলিলটি যে লিখেছে তাহার সাক্ষ্য দ্বারা, অর্থাৎ রহিম যে দলিলটা লেখছে রহিমের একটা স্বাক্ষর নিতে হবে, তাহলে এই স্বাক্ষর দ্বারা প্রমাণ করা যাবে যে আগের দলিলের স্বাক্ষরে এই স্বাক্ষরে এক কিনা। অর্থাৎ দুটো পয়েন্ট চলে গেল। এক নম্বর আছে যে দলিল লেখছে তাকে উপস্থাপন করতে হবে, দুই নম্বর আছে যে দলিল লেখছে তার একটা স্বাক্ষর নিয়ে এই দলিল প্রমাণ করতে হবে। তিন নম্বরে বলতেছে দলিল লেখক এবং স্বাক্ষরকারী হস্তলিপির সাথে পরিচিত ব্যক্তির স্বাক্ষর দ্বারা। কিরকম, ওই যে সাক্ষ্য আইনের 47 ধারায় তোমাদেরকে পড়াইছি না যে হস্তাক্ষর সম্পর্কে পরিচিত ব্যক্তির স্বাক্ষর দ্বারা তুমি দলিল প্রমাণ করতে পারবা। কিরকম, মনে করো আমি আমেরিকায় থাকি, আমি ব্যবসা করি এই রহিমের সাথে, আমি প্রতি মাসে রহিমকে একটা চিঠি লিখি আমি যে তুমি এইভাবে ব্যবসা পরিচালনা করবা, তা আমার নামে মনে করো মামলা হয়ে গেছে। এখন আমার লেখা আসলে এটা আমার লেখা কিনা এটা জানতো কি, আমার কর্মচারী জানতো, বা আমি যার সাথে চিঠিতে লেনদেন করতাম সে জানতো। তাহলে এটা আমার লেখা কিনা, তাহলে আমার লেখা সম্পর্কে যে ব্যক্তি পরিচিত আছে তাহলে তাকে উপস্থিত করেও এটা প্রমাণ করা যাবে এটা আদৌ আলামিনের লেখা কি না, অর্থাৎ সাক্ষ্য আইনের 47 ধারার পদ্ধতি অনুসরণ করে। পরেরটাই বলতিছে যে একটা লেখা নিয়ে যখন তর্কিত হবে বা একটা লেখা নিয়ে যখন বিভেদ সৃষ্টি হবে তখন এই লেখা সম্পর্কে বিশেষজ্ঞের অভিমত নেওয়া যাবে। অর্থাৎ সাক্ষ্য আইনের 45 ধারায় যারা এক্সপার্ট আছে, হাতের লেখা সম্পর্কে যারা এক্সপার্ট আছে তাদের অভিমত নিয়েও আপনি কি করতে পারবেন, এই লেখা আপনি প্রমাণ করতে পারবেন। তারপরে বলতেছে যে প্রয়োজন বোধে আদালতে নিজের তর্কিত হস্তলিপির সাথে প্রমাণিত বা স্বীকৃত তুলনা করে। ওই যে আমরা আজকে পড়বানি সাক্ষ্য আইনের 73 ধারায়, মনে রাখবা 73-এর তুলনা, 73 মানে কি, ততে 73 ততে তুলনা। অর্থাৎ মনে করো যে বিষয়টা নিয়ে তর্কিত হয়েছে বা যে বিষয়টা নিয়ে সমস্যা আদালতে মামলা হয়েছে এই বিষয়ের লেখার সাথে, ঠিক আছে কিনা, ওই যে আর তার একটা লেখা লিখতে হবে, লেখার পরে তার সাথে তুলনা করিয়ে যে এই লেখাটা আর আগের লেখা এক কিনা এই তুলনা করে আপনি দলিল প্রমাণ করতে পারবেন। তাহলে রিটেনে একটা প্রশ্ন এখান থেকে আসতে পারে যে দলিল প্রমাণের পদ্ধতি লেখো, দলিল প্রমাণের পদ্ধতি লেখো, একটাই ধারা সাক্ষ্য আইনের 67 ধারা। তাহলে একটা দলিল প্রমাণ করা যায় কয় কয় ভাবে ভাই, আমি এগুলো পয়েন্টগুলো বলি, সবগুলো মনে না থাকলেও দরকার নাই, যে কটা মনে থাকে আমার গাইডে লেখবা লেখা আছে। আমি যে তোমাদেরকে সূচি দিছি সূচিতেও দেখবা এইভাবে পয়েন্ট আকারে লেখা আছে, ঠিক আছে। শুধু সূচি মোড়াইয়ে টেবিলের ভিতরে ধরে রাখলে হবে না, এগুলো পড়তে হবে ভাই। 67 ধারায় আপনাকে যে বিষয়টা বলতেছে, 67-তে আপনাকে হচ্ছে 67-তে হচ্ছে আপনাকে উপস্থিত করতে হবে, ঠিক আছে কিনা, আর 73-এ হচ্ছে তুলনা করতে হবে, তুলনা। 67-তে উপস্থিত করতে হবে যে তুমি এটা আসলে লেখছো কিনা, আর 73 দ্বারাই বলতেছে তোমার লেখা আসলে এটা কিনা, তোমার লেখার সাথে তোমার অন্য যে লেখা আছে না ওই লেখার সাথে তুলনা করে তোমার হাতের লেখা প্রমাণ করতে হবে যে এই দুটো লেখা এক কিনা। আমি আবার কই, তাহলে এই 67 ধারায় দলিল প্রমাণের পদ্ধতি কি কি আমি কিছু কথা বলি, এগুলো মনে রাখবা। এক নম্বরে বলতেছে যে ব্যক্তির লেখা নিয়ে প্রশ্ন উঠছে যে আদৌ এটা তার লেখা কিনা, তাহলে ওই ব্যক্তিকে উপস্থিত করে করতে হবে, ঠিক আছে কিনা। দুই নম্বর আছে ওই ব্যক্তির একটা স্বাক্ষর নিতে হবে। তিন নম্বর আছে ওই ব্যক্তির লেখা সম্পর্কে যে পরিচিত ব্যক্তি আছে তার তার অভিমত নিতে হবে।
4 নম্বর হচ্ছে 45 ধারা মোতাবেক হাতের লেখা সম্পর্কে যিনি এক্সপার্ট আছে তাদের ওপিনিয়ন নিতে হবে। 5 নম্বর হচ্ছে যে ব্যক্তির লেখা নিয়ে প্রশ্ন উঠছে বা এটা আদৌ তার লেখা কিনা ওই ব্যক্তিকে উপস্থিত করে তার পূর্বের লেখার তুলনা করে কম্পেয়ার করে পার্থক্য করে যে আদৌ তার লেখা এটা কিনা, এই 5টি পদ্ধতিতে আপনি একটা দলিল প্রমাণ করতে পারবেন। তাহলে রিটেনে প্রশ্ন আসতে পারে দলিল প্রমাণের পদ্ধতি সমূহ লেখো। একটা দলিল কি কিভাবে প্রমাণ করা যায়, একটা হাতের লেখা কি কিভাবে প্রমাণ করা যায়, এটা তার কার লেখা, এটা কি রহিমের লেখা না এটা কি জব্বারের লেখা নাকি এটা এটা করিম সাহেবের লেখা, ঠিক আছে কিনা। তাহলে এই ধরনের প্রশ্ন আসলে আমরা কিন্তু পারবো। সবাই পড়েন লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। ধন্যবাদ সবাইকে। আমরা চলে যাব সাক্ষ্য আইনের 68 ধারা। একটা জিনিস তোমরা মনে রাখবা, সাক্ষ্য আইনের 68 থেকে 73 কত, জোরে বলো, জোরে বলেন কত। সাক্ষ্য আইনের 68 থেকে 73, এই 68 থেকে 73 খুবই গুরুত্বপূর্ণ। বাট প্রশ্ন আসলে আমি নিজেই বুঝি না, আপনিও বুঝবেন না। এই 68 থেকে 73 প্রশ্ন একটু ঝামেলা। জাস্ট একটা বাংলা আলাপ মনে রাখবেন, প্রত্যায়ন প্রত্যায়িত সাক্ষী দলিল সম্পাদন বা দলিলের প্রত্যায়ন, এই প্রত্যায়ন টত্যায়ন আবাজাবা টাইপের প্রশ্ন আসলে পেশাই গোছাই যা পারেন সাক্ষ্য আইনের 768 থেকে 73-এর মাঝে আপনাকে অ্যান্সার করতে হবে। আমি আবার বলি, এই ধরনের প্রশ্ন সম্ভবত 22 সালে এএসআই থেকে এসআই দের একবার আসছিল। দলিলের প্রত্যায়ন, দলিলের সম্পাদন, প্রত্যায়িত সাক্ষী কাকে বলে, বা দলিল প্রত্যায়নের পদ্ধতি কি, কোন ক্ষেত্রে প্রত্যায়নকারী সাক্ষীকে উপস্থিত করার দরকার নেই, এই প্রত্যায়ন টাইপের প্রশ্ন যখন আসবে, জোরে বলেন চিল্লাই বলেন, কোথায় কতর মাঝে অ্যান্সার খুঁজতে হবে, 68 থেকে 73-এর মাঝে আপনাকে অ্যান্সার খুঁজতে, জোরে বলেন কত, 68 থেকে 73-এর মাঝে আপনাকে অ্যান্সার খুঁজতে হবে, এর বাইরে আপনাকে যাওয়া যাবে না। এটা একটা থিওরি বা প্রশ্ন, যদি তোমার প্রশ্ন কমনও না পড়ে তখন তুমি বইটা খুলে লিখতে পারো। আলামিন স্যার তো শিখেছিল যে দলিলের প্রত্যায়ন, দলিলের সম্পাদন, প্রত্যায়িত সাক্ষী, এই টাইপের প্রশ্নের অ্যান্সার আছে সাক্ষ্য আইনের 67 থেকে 73-এর মাঝে আছে। যা পারো তাই লিখে দেবা, অ্যান্সার দেখবে পাই যাও। অনেকেই বুঝবেই না যে প্রশ্ন আইছে কোন জায়গা থেকে। তাহলে এই অংশটুকু আমরা এখান থেকে দেখবো কি বলছে। সাক্ষ্য আইনের 68 দ্বারাই আপনাকে বলতেছে যে দলিলের প্রত্যায়ন এবং প্রত্যায়নকারী সাক্ষী এরা মূলত কারা, অর্থাৎ কোন দলিল প্রত্যায়ন করার দরকার আছে, কোন দলিল প্রত্যায়ন, আগে আমরা শিখবো দলিলের প্রত্যায়ন কাকে বলে, দলিলের প্রত্যায়িত সাক্ষী কারা এবং দলিলের সম্পাদনকারী কারা। একটা উদাহরণ দিলে তোমরা বুঝবা ভাই। দলিলের প্রত্যায়ন শব্দের অর্থ হচ্ছে অ্যাটেস্টিং, অ্যাটেস্টিং শব্দের অর্থ হচ্ছে প্রত্যায়ন, অর্থাৎ দলিল সম্পাদনের পরে, দলিল সম্পাদন মিন্স কি, যে ব্যক্তি দলিল লেখে তিনি হচ্ছে দলিল সম্পাদন করতেছেন। যেমন তুমি 5 কাঠা জমি কেনছো ঢাকায়, ঢাকায় জমি তুমি কেনছো না কেউ, ঢাকায় মনে করো কেনছো, তাহলে যে মোহরি, এই মোহরি হলো দলিল লেখে নাকি, তাহলে তিনি দলিলের সম্পাদন করতেছে, ক্লিয়ার। দলিল সম্পাদন হওয়ার পরে, হ্যাঁ, দলিল সম্পাদন হওয়ার পরে যিনি জমিটা বেচতেছে, যিনি জমিটা বিক্রি করতেছে, এই সম্পাদন দলিল লেখার পরে দলিলের বিক্রিকারী অর্থাৎ যিনি জমি বিক্রি করতেছে তিনি যখন দলিলে স্বাক্ষর করবে তিনি হচ্ছে দলিলের প্রত্যায়নকারী। কথা ক্লিয়ার কিনা। আর দলিল সম্পাদন এবং প্রত্যায়ন হওয়ার পরে উপস্থিত অনন্য ব্যক্তিবর্গ বা অনন্য সাক্ষীরা যখন স্বাক্ষর করবে তখন তাকে বলা হচ্ছে প্রত্যায়নকারী সাক্ষী বা অ্যাটেস্টিং উইটনেস, দাতা এবং গ্রহীতা। আমি আবার ভালো করে বলি, এখানে গ্রহীতার কোনো কথা বলেনি, এখানে দাতাকে বলতেছে দলিল প্রত্যায়নকারী, আর দলিল সম্পাদনকারী হচ্ছে মোহরি, যিনি দলিল লেখে তিনি হচ্ছে দলিল সম্পাদনকারী। দলিল সম্পাদন হওয়ার পরে যিনি জমি দান করতেছেন অর্থাৎ জমি যিনি বিক্রি করতেছেন তিনি হচ্ছেন, যখন স্বাক্ষর করবে সম্পাদন হওয়ার পরে তখন তিনি দলিলের প্রত্যায়ন করে দিয়েছে, এটা ঠিক ঠিক আছে, আমি এটি জমি বেশি দিছি। কথা ঠিক আছে কিনা। এবং দলিল সম্পাদন এবং প্রত্যায়ন হওয়ার পরে উপস্থিত অন্য, এই গ্রামে যখন তুমি জমি কিনতে যাও তখন গ্রামের কয়েকজন চাচা বাস্তি নিয়ে যাও না, যে পাশের জমির মালিককে নিয়ে যাও না, যে চাচা আমি তো এই জমিটা কিনতে চলেন যাই, খাওয়া দাওয়া আছে নাকি, তখন দেখবেন নিরপেক্ষ ব্যক্তিরাও কিন্তু ওই দলিলে স্বাক্ষর করে, করে না, যে ঠিক আছে জমিটা বেচা কেনা হয়েছে আমরা জানি। কথা কি বুঝতেছেন নাকি বুঝতেছেন না। এই যে যে যারা স্বাক্ষর করতেছে দলিল প্রত্যয়ন এবং সম্পাদন হওয়ার পরে তারা হচ্ছে অ্যাটেস্টিং উইটনেস, মানে প্রত্যায়নকারী সাক্ষী। কথা কি বুঝতে পারতেছেন। এই কথাটাই সাক্ষ্য আইনের এই 68 ধারায় আপনাকে বলতেছে যে কোন কোন ক্ষেত্রে আপনার এই দলিলের প্রত্যায়ন দরকার আছে এবং কোন কোন ক্ষেত্রে দলিলের প্রত্যায়ন দরকার নাই, সেই কথা আপনাকে এই 68 ধারায় আপনাকে বলতেছে। 68 ধারায় নরমালি বলতেছে যে নিম্নলিখিত ক্ষেত্রে প্রত্যায়নকারী সাক্ষীর আপনার দরকার নাই। সেটা হচ্ছে যে সংশ্লিষ্ট দলিলটি যদি 30 বছর পূর্বে সম্পাদিত হয়, এমসিকিউ, এগুলো পরীক্ষা আসবে না, মন খারাপ করো না ভাই, পরীক্ষা আসবে না, জাস্ট জেনে রাখো
যদি আসে সবার জন্য কঠিন হবে। আবার অনেকে ভাবতে পারো যে আলামিন স্যার পড়াচ্ছে না, ফাঁকি দিচ্ছে। না, আমি তোমাদের পড়াচ্ছি এই জন্য যাতে আসলে কিছু না কিছু লিখতে পারো। একটু কঠিন এগুলো, ঠিক আছে? বাট ইতিপূর্বে এরকম পরীক্ষা আসে নাই, মন খারাপের কিছু নাই। 22 সালে একবার এএসআই দের আসছিল, সাব ইন্সপেক্টর পদোন্নতি পরীক্ষায়। ইনশাল্লাহ আশা করি আসবে না, যদিও আসে বানাইছে না, যা পারো। এখনো 6-7 মাস আছে, ভালো করে যখন আবার পড়বানি তখন দেখবা আবার শিখে যাবা। 30 বছর পূর্বে সম্পাদিত দলিল প্রত্যায়নের দরকার নাই। তারপরে বলছে প্রতিপক্ষের দলিলের সম্পাদন স্বীকার করলে সেক্ষেত্রে প্রত্যায়িত সাক্ষীর এখানে দরকার নাই। রেজিস্ট্রিকৃত দলিল স্পষ্টভাবে অস্বীকৃত না হলে সেক্ষেত্রে এখানে আর দরকার নাই। সত্যায়ন এবং প্রত্যায়নের মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, ভালো প্রশ্ন করছে, বলতে দাঁড়াও। সত্যায়ন এবং সম্পাদন এটা হচ্ছে আপনার একই কথা। সম্পাদন এবং সত্য, অর্থাৎ যিনি দলিল লিখতেছে, যিনি ভেন্ডার, হ্যাঁ, তখন এই দলিলে যখন তিনি স্বাক্ষর করবেন, দলিলে কিন্তু দলিল লেখকেরও স্বাক্ষর থাকে, তখন তিনি দলিল সম্পাদন করছেন বা তিনি তিনি দলিল সম্পাদন করছেন বলে গণ্য হবে। আর দলিল সম্পাদন বা সত্যায়নের পরে যিনি দলিল জমি বিক্রি করতেছে, মানে উদাহরণ উদাহরণ বলতেছি, যিনি দলিল সম্পাদন বা সত্যায়নের পরে দলিলে যিনি স্বাক্ষর করবেন, তখন তিনি দলিলের প্রত্যায়ন করছেন বা তিনি প্রত্যায়ন করছেন। এবং দলিল প্রত্যায়ন হওয়ার পরে উপস্থিত, প্রত্যায়ন এবং সম্পাদন হওয়ার পরে উপস্থিত সাক্ষীরা যখন স্বাক্ষর করে, অর্থাৎ তৃতীয় পক্ষ, অন্য যারা গ্রামের থেকে চাষাবাস থেকে যারা তোমরা নিয়ে যাও, এরা যখন স্বাক্ষর করবে তারা হচ্ছে অ্যাটেস্টিং উইটনেস বা প্রত্যায়িত সাক্ষী। অর্থাৎ 3 নম্বর ব্যক্তি যারা একটা জমি বেচা কিনা হয় কেমবালা, দলিলের ভ্যান্ডার লেখে, তাহলে যে লিখতেছে তিনি হচ্ছে সম্পাদন করতেছে। যিনি সম্পাদন হওয়ার পরে যিনি স্বাক্ষর করতে, তিনি হচ্ছে প্রত্যায়ন করতে, অর্থাৎ আমার জমি আমি বেশি প্রত্যায়ন করলাম, ঠিক আছে কিনা? আর এই প্রত্যায়ন হওয়ার পরে এবং সম্পাদন হওয়ার পরে অন্য উপস্থিত ব্যক্তিরা দেখবেন যারা থাকবে, তারা যখন স্বাক্ষর করে তখন তারা হচ্ছে অ্যাটেস্টিং উইটনেস বা প্রত্যায়িত সাক্ষী। আমার মনে হয় এই অধ্যায়টা আমাদের পুলিশের বহুত লোক জীবনে পড়েই নাই, এই ধারাগুলো জীবনে কেউ পড়েই নাই। এই জন্য একটু কঠিন মনে হচ্ছে ভাই, ঠিক আছে কিনা? এবং আমার কাছে মনে হয় যে অনেক টিচার বা অনেক লোক এই ধারাগুলো অনেকে অ্যাভয়েড করে চলে যায়, বাট আমাদেরকে একটু জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই বিষয়গুলো আমরা একটু দেখবো, এগুলো পরীক্ষা আসবে না। সাক্ষ্যদের 69 ধারায় কি বলতেছে দেখেন। বলতেছে যে কোন প্রত্যায়নকারী সাক্ষীকে যদি না পাওয়া যায় অথবা দলিলটি যদি যুক্তরাজ্যে সম্পাদিত বলিয়া প্রতীয়মান হয়, তবে কমপক্ষে একজন প্রত্যায়নকারী স্বাক্ষর এবং সম্পাদনকারী স্বাক্ষর প্রমাণ করতে হবে। তাহলে রিটেনে প্রশ্ন আসতে পারে, যে ক্ষেত্রে প্রত্যায়নকারী সাক্ষীকে না পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে দলিল প্রমাণের পদ্ধতি লেখো। কথা কি বুঝছো নাকি? যে ক্ষেত্রে প্রত্যায়নকারী সাক্ষী, দ্যাট মিনস আপনাকে বলতেছে যে যে ক্ষেত্রে ওই যে চাষাবাস থেকে তুমি নিয়ে গেছিলে, যে ভাই দলিল জমিটা কিনছে স্বাক্ষর দাও আসো, তা কাউরেই তুমি পাচ্ছ না, পরবর্তীতে ওই জমি নিয়ে গ্যাঞ্জাম পাচ্ছে, জমিটা আসলে বেচা কিনা হয়েছে কিনা, দলিল হয়েছে, তবে দলিলটা তুমি প্রমাণ করবা কেমবালা। এই কথা আপনাকে বলছে 69 ধারায়। বলতিছে যে কোনো প্রত্যায়নকারী সাক্ষীকে, অর্থাৎ যখন কোনো প্রত্যায়নকারী অর্থাৎ অ্যাটেস্টিং উইটনেসকে আপনি পাচ্ছেন না, সেই ক্ষেত্রে দলিলটি যুক্তরাজ্যে যদি সম্পাদিত হয়েছে বলে প্রতীয়মান হয়, তবে কমপক্ষে একজন প্রত্যায়নকারী স্বাক্ষর এবং সম্পাদনকারী স্বাক্ষর দ্বারা আপনাকে প্রমাণ করে, অর্থাৎ যিনি জমি বেচছে তাকে প্রমাণ করতে হবে যে আমি জমি বেচছি। আর একটা বিষয় আছে, যিনি দলিল ওই লেখছিল, হ্যাঁ, যিনি ভেন্ডার, তাকে প্রমাণ করতে হবে যে দলিলটা আমার কাছ থেকে লেখা হয়েছিল বা আমার এটা প্রমাণ হয়েছে। এ হলো 69 ধারা। 70 ধারায় আমরা একটা জিনিস দেখবো, প্রত্যয়ন এবং সত্যায়নের একই কথা। 70 ধারায় আমরা একটা জিনিস দেখবো, সেখানে বলতেছে না, প্রত্যয়নটা হচ্ছে সত্যায়নের পরে প্রত্যয়ন হয়। কথা বুঝছেন কিনা? সরি, ভুল হয়ে গেছে আমার। সত্যায়নের পরে প্রত্যয়ন হয়। সম্পাদন এবং সত্যায়ন একই কথা, কিন্তু প্রত্যয়ন আলাদা। প্রত্যয়ন আছে যিনি জমি বেচতেছে, যিনি স্বাক্ষর করছে, তিনি হলো প্রত্যয়ন করছে। আর সত্যায়ন বা সম্পাদন করছে যিনি দলিলটা লেখছে, ঠিক আছে কিনা? সম্পাদন এবং প্রত্যয়নের পরে যারা স্বাক্ষর করছে তারা হচ্ছে প্রত্যায়িত সাক্ষী বা অ্যাটেস্টিং উইটনেস। অনেকের কাছে আজকে ক্লাস মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই না? মাথার উপর দিয়ে যাচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আচ্ছা, 70 ধারায় দেখবো যে আইনত প্রত্যয়নযোগ্য কোন দলিলের কোন পক্ষ যদি ইহার সম্পাদন স্বীকার করে, তবে দলিল সম্পাদনের বিষয়ে তাহার বিরুদ্ধে তার স্বীকৃতি যথেষ্ট প্রমাণ হিসেবে গণ্য হবে। বলতিছে আইনত প্রত্যয়নযোগ্য কোন দলিলের পক্ষ, অর্থাৎ যে দলিলটা প্রত্যয়ন হয়েছে, অর্থাৎ যিনি যদি কয় যে আমি জমি বেচছি এবং আর এক ভেন্ডার যদি কয় যে আমার কাছে দলিল হয়েছে, তাহলে একটা দলিল প্রত্যয়নের ক্ষেত্রে এই দুটো সাক্ষ্যই যথেষ্ট হিসেবেই গণ্য হবে। অর্থাৎ ভেন্ডার যদি কয় আমি দলিল লেখছি এবং যে জমি বেচছে সে যদি কয় যে আমি জমি বেচছি, অর্থাৎ আমি প্রত্যয়ন করছি, সেক্ষেত্রে একটা দলিল প্রত্যয়িত হয়েছে বলেই আপনার গণ্য হবে, এটা আর কোনো সাক্ষ্য প্রমাণের দরকার নাই। 71 ধারায় বলতেছে যে প্রত্যয়িত সাক্ষী যদি দলিলটি সম্পাদনের কথা অস্বীকার করে, অর্থাৎ
ওই যে যে গ্রামের চাচা খালুকে নিয়ে গেছিলেন যে কাকা চলেন খাওয়ান দাওয়ান আছে দুপুরে একটা স্বাক্ষর মারি এসে নেন, তারা যদি অস্বীকার করে যে দলিলে আমি স্বাক্ষর করি নাই, আমি তো ঘটনাস্থলে ছিলাম না বা আমি জানি না, অথবা একই বিষয়কে স্মরণ করতে না পারে, তবে অন্য সাক্ষী দ্বারা দলিলটি আপনাকে প্রমাণ করা যাইতে পারে। অর্থাৎ অন্য যদি কোনো সাক্ষী থাকে, তার মানে প্রত্যয়ন সম্পাদন বা উপস্থিত অন্য কোনো অডিও ভিডিও যদি থাকে, সেই ক্ষেত্রে দলিলের এই প্রত্যয়নের বিষয়টা আপনি বা দলিল সম্পাদনের বিষয়টা আপনি প্রমাণ করতে পারবেন। এই কথা বলতেছে আপনাকে 71 ধারায়। মানে যাদেরকে আপনি নিয়ে গেছেন তারা যদি অস্বীকার করে যে আমি দলিলে স্বাক্ষর করি নাই, তৃতীয় পক্ষরা অর্থাৎ অ্যাটেস্টিং উইটনেসরা অস্বীকার করলে, তখন আপনি অন্য কোন সাক্ষী দ্বারা দলিলটি আপনি প্রমাণ করতে পারেন। প্রশ্ন আসতে পারে, প্রত্যায়িত সাক্ষীরা দলিলের কথা অস্বীকার করলে তখন দলিল প্রমাণের পদ্ধতি কি? অন্য যে কোনো সাক্ষী দ্বারা দলিল আপনি প্রমাণ করতে পারবেন। 72 ধারাটা আমরা একটা দেখবো বন্ধুরা। 72 ধারায় আপনাকে বলতেছে যে আহ, যে দলিলটি আইনত প্রত্যয়নের বিধান নাই, তাহা যদি প্রত্যয়িত হয়ে থাকে, তথাপি ওই রকম দলিল প্রমাণের প্রত্যয়িত সাক্ষীর আবশ্যক হবে না, এবং উহা অপ্রত্যয়িত দলিলের ন্যায় প্রমাণ করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা কইছে। সাক্ষ্য আইনের 68 ধারায় যেরকম বলছে যে কোন কোন দলিলগুলো প্রত্যয়ন করতে হবে, যেমন স্থাবর সম্পত্তির বন্ধকি দলিল প্রত্যয়ন করতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এই যে 100 টাকার ঊর্ধ্বের বন্ধকি দলিল আপনাকে প্রত্যয়ন প্রত্যয়ন আপনাকে করতে হবে। তারপরে আপনাকে বলতেছে যে এই দানপত্র আপনাকে প্রত্যয়ন করতে হবে। এরপরে বলতেছে মুসলিম ব্যতীত হিন্দু বৌদ্ধ জৈন শিখ এদের উইল এগুলো প্রত্যয়ন করতে হবে। এখন এই 72 ধারায় কইছে যে দলিলটা আপনাকে প্রত্যয়ন করার কথা না, আপনি ইচ্ছাকৃত প্রত্যয়ন আপনি করছেন, এই বলে আপনি কিন্তু ওই সুযোগটা আপনি পাবেন না যে আমি তো প্রত্যয়ন করছি, তাহলে অন্যান্য সাক্ষী দ্বারা এটা প্রমাণ করব, এই সুযোগটা আদালত আমাকে আপনি দেন না, এই সুযোগ আপনি পাবেন না। অর্থাৎ একটা অপ্রত্যয়িত দলিল আপনি প্রত্যয়ন করছেন, ঠিক আছে কিনা? কথা কি বুঝছেন কিনা? যেমন রহিম আমি একটা উদাহরণ দিলে তোমরা বুঝবা, একটু প্যাচ আছে আর কি। মানে এখানে বলতিছে যে একটা প্রত্যয়িত দলিল যখন সম্পাদিত হয়েছে, সেই দলিলটা তুমি প্রত্যয়ন তুমি করছো নাকি, তাহলে এই দলিল নিয়ে যখন প্রশ্ন উত্থাপিত হবে, তখন সাক্ষ্য আইনের তুমি এই 69 70 71 এই তিনটা ধারায় দিয়ে তুমি প্রমাণ করবা। সাক্ষ্য আইনের 72 ধারায় এসে বলতিছে যে দলিলটা প্রত্যয়ন করার কথা না, কিন্তু তুমি প্রত্যয়ন করছো, ঠিক আছে কিনা? অর্থাৎ একটা বিয়েতে তোমার দাওয়াত দেয় নাই, কিন্তু এই বিয়েতে তুমি যাইয়ে মনে করো উপস্থিত হইছো, ঠিক আছে কিনা? তুমি উপস্থিত হইছো, তাহলে তুমি এখন তুমি মনে করো যে হত্যা মামলার তুমি আসামি মনে করো হয়ে গেছো, একটা একটা উদাহরণ দিচ্ছে, আসামি হয়ে গেছো। এখন তুমি কথি পারবা না যে এই এই ঘটনার সময় আমি তো বিয়েতে ছিলাম, তাহলে তুমি যে বিয়েতে মনে করো ছিলে, এটা কিন্তু আদালতে গ্রহণযোগ্য হবে না। মানে ওটা উদাহরণের কথা এমনি বলতেছি আর কি। কেননা তোমার এখানে যাওয়ার কথা না, তুমি কেন গেছো, ঠিক আছে কিনা? এই কথাটাই বলতিছে যে যে দলিলটা প্রত্যয়ন করার কথা না তুমি সেটা প্রত্যয়ন করছো, তুমি কে মাতবাড়ি করে তুমি কেন করছো? তার মানে তুমি এই সুযোগটা পাবা না যে তুমি প্রত্যয়ন করছো বলে তোমাকে সুযোগ সুবিধা বেশি দেবো না। যেটা অপ্রত্যয়িত দলিল, সেই অপ্রত্যয়িত দলিল যেভাবে প্রমাণ করতে হয়, তোমাকে ওই দলিলটা ওইভাবেই প্রমাণ করতে হবে, ঠিক আছে কিনা? অর্থাৎ প্রত্যয়িত দলিল অপ্রত্যয়িত দলিলকে তুমি প্রত্যয়িত করছো বলেই তোমাকে প্রত্যয়িত দলিলের মধ্যে তুমি সুযোগ পাবা না, সুযোগ তুমি পাবা না, ঠিক আছে কিনা? যেমন মনে করো তুমি কারো কাছে তুমি মনে করো যে এই 100 টাকা লেনদেন করছো, তুমি 100 টাকার স্ট্যাম্পে স্বাক্ষর নেছো, হ্যাঁ, বা 300 টাকার স্ট্যাম্পে স্বাক্ষর নেছো, তাহলে 100 টাকা লেনদেন করতে কিন্তু 300 টাকার স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার দরকার হয় না, ঠিক আছে কিনা? তুমি করছো, তার মানে তুমি এই কথা কতি পারবা না যে আমি তো স্ট্যাম্পে স্বাক্ষর করে টাকা লেনদেন করছি, আমারে বাঁচান বা আমার সুযোগ সুবিধা দেন, যে আমার একটা প্রমাণ আছে। না, পারবা না। অপ্রত্যয়িত দলিল যেভাবে প্রমাণ করতে হবে, সাক্ষ্য আইনের 72 ধারায় বলতেছে তুমি অপ্রত্যয়িত দলিল যেভাবে প্রমাণ করতে হয়, তুমি ওইভাবেই তুমি প্রমাণ করবা, তুমি প্রত্যয়ন করছো বলে তোমাকে এই সুযোগ তোমাকে দেওয়া যাবে না। এই কথা তোমাকে বলতেছে আলাকেন 72 ধারা। 73 ধারা আমরা একটু দেখি বন্ধুরা। 73 ধারায় বলতেছে যে এই ধারার সারমর্ম এই যে কোনো প্রমাণিত বা স্বীকৃত স্বাক্ষর লেখার সহিত তর্কিত স্বাক্ষর বা মিলাই নিয়ে, হ্যাঁ, তুলনা করে আপনাকে অভিমতে আপনার অর্থাৎ যে হস্তাক্ষর প্রমাণের পদ্ধতিটা কি, অর্থাৎ একটা দলিল নিয়ে যখন প্রশ্ন উত্থাপিত হয়েছে যে এই লেখাটা কার, কি এই লেখাটা কার, বলতেছে যে এই লেখাটা কার, এই লেখাটা কার, এই নিয়ে যখন প্রশ্ন উত্থাপিত হবে। হ্যালো, বলেন। আচ্ছা, কালকে থাকতে বলেন, আমি আসবেন, ওদেরকে থাকতে বলেন একটু, আমি আসবানি 10টার দিকে 11টার দিকে থাকতে বলেন। বিকেলে কিভাবে যাবো ভাই? বিকেলে আমার তো কাজ আছে না।
ইফতারের 10টার বিকেলে কিভাবে যায়? আপনি তো 10টার দিকে যাবো আমি, আসতে বলেন, আপনি না থাকলেও হবে না, আসতে ওদেরকে কিছু লোক থাকতে বলে আমি যাবানি, ঠিক আছে? চৌকিদার নিয়ে আমি যাবানি। ঠিক আছে। আচ্ছা। থানার চাকরিটা জীবনটা তামা তামা করে ফেললো আমার, বুঝছেন, ভালো লাগে না বালের চাকরি, মাথার সাথে। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, তাহলে এখানে আপনাকে 73 দ্বারাই বলতেছে, অর্থাৎ যে লেখাটা নিয়ে আপনার সমস্যা। এই আপনাকে কিছু শুনছেন নাকি আবার? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মেজাজ গরম হয়ে যায়, বুঝছেন। আচ্ছা, এখানে বলতেছে যে এই ধারার যে সারমর্ম, অর্থাৎ 73 দ্বারাই বলতেছে একটা লেখা নিয়ে যখন তর্কিত হবে বা একটা একটা সমস্যা হবে, সেখানে আপনাকে বলতেছে যে ওই ব্যক্তিকে হাজির করে, অর্থাৎ বলতেছে তার লেখার সাথে ওই তর্কিত লেখার তুলনা করে। এটা মনে রাখবে, 73-এর তুলনা, ততে 73, এই 73-এর তুলনা করে, তার যে লেখা ওই লেখার সাথে তার অন্য লেখার তুলনা করে আপনি কি করবেন? আপনি এই মামলাটা প্রমাণ করবেন যে এই লেখাটা তার কিনা। এই হলো সাক্ষ্য আইনের এই 68 থেকে 73। তাহলে আমি একটু হালকা করে আমি করি। সেটা হচ্ছে যে সাক্ষ্য আইনের 67 দ্বারা আপনাকে বলতেছে যে দলিল প্রমাণের পদ্ধতি কি, দলিল লিখন প্রমাণের পদ্ধতি কি। আর 68 থেকে 73 পর্যন্ত আপনাকে বলতেছে দলিলের প্রত্যয়ন বা প্রত্যয়িত দলিল বা অপ্রত্যয়িত দলিল কখন কিভাবে প্রমাণ করতে হবে এই সম্পর্কে আপনাকে বলছে। এখন আমরা চলে যাব সাক্ষ্য আইনের খুবই গুরুত্বপূর্ণ অংশ। এই ক্লাস থেকে কেউ কথা কথা বলবা না, ক্লাসে কথা বলা যাবে না। আমরা কিন্তু আজকে ইন্সপেক্টরশিপের প্রশ্ন সমাধান করব, ঠিক আছে? আজকে যেটা পরীক্ষা হয়েছে, সুতরাং সবাই শেষ পর্যন্ত থাকবা। সাক্ষ্য আইনের 74 এবং 75 এই দুটো ধারা মনে রাখবা। এখান থেকে পদোন্নতি পরীক্ষায় আমাদের প্রশ্ন আসতে পারে যে সরকারি দলিল কি, বেসরকারি দলিল কি। এবং তোমরা যারা অলরেডি পরীক্ষা দিছো জানো যে সাক্ষ্য 74 এবং 75 ধারা থেকে প্রশ্ন আসে না এমন কোনো বছর নাই। সাক্ষ্য আইনের 74 এবং 75 ধারা থেকে প্রশ্ন আসে না এমন কোনো বছর নাই। প্রশ্ন আসে কেমবালা যে নিচের কোনটি সরকারি দলিল, নিচের কোনটি বেসরকারি দলিল, নিচের কোনটি সরকারি দলিল নয়। অর্থাৎ এক মার্কের একটা এমসিকিউ 100% এই দুটো ধারা থেকে প্রশ্ন আসবে। তাহলে এটা আমরা আজকে একটু শিখি, কথা না বলি। সরকারি দলিল, সরকারি দলিল ইংরেজি হচ্ছে কি? পাবলিক ডকুমেন্ট। পাবলিক ডকুমেন্ট শব্দের অর্থ হচ্ছে সরকারি দলিল। বলতেছে পাবলিক ডকুমেন্ট শব্দের অর্থ হচ্ছে সরকারি দলিল। পাবলিক ডকুমেন্ট কয় দ্বারা? 74 দ্বারা। এখন কোন কোন দলিলগুলো সরকারি দলিল এটা তোমাকে জানতে হবে, না জানলে তো সমস্যা। এই জন্য আমরা একটু ব্যাখ্যামূলক জানবো যে নিম্নলিখিত দলিলগুলো সরকারি, ব্রিটেনে প্রশ্ন আসতে পারে যে সাক্ষ্য আইন অনুসারে সরকারি দলিল সময়ের নাম লেখো। তাহলে 74 দ্বারা আপনাকে বলতেছে যে সমস্ত দলিল কোন সার্বভৌম কর্তৃপক্ষের দলিল, এই সার্বভৌম কর্তৃপক্ষের দলিল হচ্ছে সরকারি দলিল। যেমন সংসদের আইন, হ্যাঁ, এগুলো সরকারি। যেমন সংসদে যত আইন আছে, যেমন বাংলাদেশের যত আইন আছে, কার্যবিধি, দণ্ডবিধি, পুলিশ আইন, সাক্ষ্য আইন, নারী শিশু আইন, মানব পাচার, যৌতুক আইন, বাল্য বিবাহ নিরোধ আইন, এই সবগুলোই হচ্ছে আপনার কি, আপনার বলতেছে যে আপনার সরকারি দলিল হিসেবে গণ্য হবে। অর্থাৎ সার্বভৌম কর্তৃপক্ষের যে দলিল, যে আইন, এই সব আইনই সরকারি দলিল হিসেবেই গণ্য হবে। ক্লিয়ার কিনা? 2 নম্বরে বলতেছে সরকারি প্রতিষ্ঠান বা ট্রাইব্যুনালের, এবং এই যে যে দলিলটা বলতেছে সরকারি প্রতিষ্ঠান বা ট্রাইব্যুনালের কোন দলিল, সেটাও সরকারি দলিল হিসেবেই বেসিক্যালি আপনার গণ্য হবে। সরকারি প্রতিষ্ঠান কি? মনে করো আমাদের পুলিশের একটা সরকারি প্রতিষ্ঠান এটা, হ্যাঁ। তারপরে আছে দুদক, সরকারি প্রতিষ্ঠান। তারপরে মনে করো তোমার এই যে আর কি করা যায়, এই নির্বাচন কমিশনার, এটা সরকারি প্রতিষ্ঠান, ঠিক আছে কিনা? তো নির্বাচন কমিশনার থেকে যখন কোনো একটা কিছু প্রকাশ বা প্রকাশিত হবে, তখন সেগুলো সরকারি দলিল হিসেবেই গণ্য হবে। কিন্তু মনে রাখবা আদমশুমারি এটা কিন্তু সরকারি দলিল না। এটা এটা কিন্তু পরীক্ষা আসে, এটা লিখে রাখো, ভুলে যাবা। আদমশুমারি কি না? আদমশুমারি সরকারি দলিল না। ক্লিয়ার? তাহলে আমরা কি শিখলাম? বলতেছে যে সরকারি প্রতিষ্ঠান বা ট্রাইব্যুনালের কোন দলিল সেটা সরকারি দলিল না। জন্ম, কথা কেন না, পৌরসভার জন্ম মৃত্যু রেজিস্টার এটা সরকারি, এটা লিখে রাখো। পৌরসভার জন্ম মৃত্যু রেজিস্টার বা জন্ম সনদ এটা সরকারি দলিল, হ্যাঁ। যেমন দেখবে বয়স প্রমাণের ক্ষেত্রে জন্ম রেজিস্টার আমরা কিন্তু নিয়ে আসি। এটা সবাই একটু বই খাতা বের করে লেখো ভাই, নাহলে ভুলে যাবা, ক্লাসটা পরে শুনবা। তাহলে বলতেছে কি, পৌরসভার জন্ম মৃত্যু রেজিস্টার এটা সরকারি সংস্থার কর্তৃত্বে, এটা সরকারি দলিল। আদালতের কোন রেকর্ড এটা সরকারি দলিল হিসেবে গণ্য হবে। যেমন 164 ধারা জবানবন্দি, এটা সরকারি দলিল, ঠিক আছে কিনা? এজাহার এটা সরকারি দলিল, হ্যাঁ।
এজাহার এটা কিন্তু সরকারি দলিল হিসেবেই আপনার গণ্য হবে। তারপরে হচ্ছে আপনার দোষ স্বীকার, বিচার বিচার বিভাগীয় কর্মচারী লিপিবদ্ধ করে থাকে, এটাও সরকারি দলিল হিসেবে বেসিক্যালি আপনার গণ্য হবে। রাজস্ব কর্মচারীর হিসাব, এনবিআর, এই কথা কয় না, এই যে এনবিআর এ আমার এই দাও না, তোমরা ট্যাক্স ফাইল করছো সবাই, এনবিআর এ আমরা যে ফাইলটা দেই না, এটাও কিন্তু অর্থাৎ রাজস্ব কর্মচারীর যে হিসাব, এই হিসাবটাও কিন্তু সরকারি দলিল হিসেবেই গণ্য হবে। আচ্ছা, এরপরে বলতেছে এজাহার, এজাহারকেও কিন্তু সরকারি দলিল হিসেবেই কিন্তু আপনার গণ্য হবে। সেটেলমেন্ট অফিসার কর্তৃক সংকলিত জেলার ইতিহাসও কিন্তু সরকারি দলিল, এমসিকিউ। সেটেলমেন্ট অফিসার কর্তৃক যে দলিল সম্পাদিত হয়, এটাও সরকারি দলিল হিসেবেই গণ্য হবে। এরপরে বলতেছে বাংলাদেশ বা বিদেশের সরকারি কর্মচারীর কার্যে লিপিবদ্ধকৃত বিবরণ, এটাও কিন্তু সরকারি দলিল হিসেবেই বেসিক্যালি আপনার গণ্য হবে। অর্থাৎ আপনাকে বলতেছে যে এই যে যে মনে করেন আমাদের এই ইয়ার এই এই মনে করেন অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশে একটা একটা চিঠি পাঠালো, এটাও কিন্তু সরকারি দলিল হিসেবে আপনার গণ্য হবে। বলতেছে যে কমনওয়েলথের কোন অংশের বা বিদেশের আইন প্রণয়নকারী বিচার বিভাগীয় শাসন বিভাগীয় অফিসারের কার্য বা কার্যে লিপিবদ্ধকৃত বিষয় কমনওয়েলথভুক্ত দেশ কয়টা? এই কেটা কতি পারে কও, কমনওয়েলথভুক্ত দেশ কয়টা? আরো সার্কভুক্ত দেশ কয়টা? সার্কভুক্ত, সার্ক কত সালে? তো সার্ক, সার্ক গঠন করে জিয়াউর রহমান 1985 সালে, না কত জন? 85 সালে না কত, 81 সালে, এরকম ভুলে গেছি। এখন 8টা, আগে 7টা ছিল, ঠিক আছে কিনা? এখন মনে হয় 8টা না 11টা, এখন 8টা, লাস্টে আফগানিস্তান যোগ হয়েছে। আর কমনওয়েলথভুক্ত দেশ কয়টা? কেটা পারে? কমনওয়েলথ উদ্যোগের সময় তো 51টা না 52টা এরকম, আমি ঠিক জানি না। আগে যখন ওই যে পরীক্ষা দিয়েছিলাম অ্যাডমিশন, তখন এগুলো পড়ছিলাম, ভুলে গেছি। তাহলে এই কমনওয়েলথ ভুক্ত দেশের যে কোনো কাগজপত্র, এগুলো সরকারি দলিল, ঠিক আছে। বিদেশের আইন প্রণয়নকারী সংস্থা বা আইন আইন প্রণয়নকারী কোনো বিষয়, এগুলো সরকারি দলিল হিসেবেই গণ্য হবে, এগুলো মনে রাখবা। তাছাড়া একটু খাতায় লিখে রাখো যদি পারো, সেটা হচ্ছে যে চার্জশিট, চিঠা সোলেনামা, জবানবন্দি, অর্ডার শিট, পিওনের রিটার্ন, হ্যাঁ, ইত্যাদি সরকারি দলিল, এটা লিখে রাখো, এগুলো পরীক্ষা আসে। যে চার্জশিট লিখে রাখো, চার্জশিট, চিঠা সোলেনামা, জবানবন্দি, অর্ডার শিট, পিওনের রিটার্ন, হ্যাঁ, ইত্যাদি, এগুলো সরকারি দলিল। আর বেসরকারি দলিল কোনগুলো লিখে রাখো? বেসরকারি দলিল সেটা হচ্ছে দরখাস্ত, দরখাস্ত বেসরকারি দলিল। কবলা, এটা বেসরকারি দলিল। উইল, এটা বেসরকারি দলিল। তারপরে বলতেছে এইগুলো, তাহলে তিনটে মনে রাখবা একটু, দরখাস্ত, কবলা, উইল, এই তিনটে মনে রাখলেই হবে, এই তিনটে থেকেই পরীক্ষা আসে। ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স সরকারি দলিল। কেন সরকারি দলিল? কেননা সরকারি প্রতিষ্ঠান কর্তৃক এটা সরবরাহ করা হয়, তাই না? আমরা 74 ধারায় পড়ছি সরকারি প্রতিষ্ঠান কর্তৃক যা যা আছে, যে যা দায়িত্ব, সেটা সরকারি দলিল, ঠিক আছে কিনা? হ্যাঁ, তাই ভালো করে মনে রাখবা। আরজি, এই আরজি এটা কিন্তু, আরজি, আরজিটা কি? আরজি আপনাকে বলতেছে যে এটা সরকারি দলিল না, ঠিক আছে কিনা? বলতেছে যে আপনার দরখাস্ত, কবলা, উইল, এটা সরকারি দলিল না। চার্জশিট, চিঠা সোলেনামা, জবানবন্দি, অর্ডার শিট, পিওনের রিটার্ন ইত্যাদি সরকারি দলিল। আর কথা কইেন না, কথা বলা যাবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আমরা তো 75 ধারায় বেসরকারি দলিল, বেসরকারি দলিল কোনগুলো ভাই? বেসরকারি দলিল আপনাকে দরখাস্ত, কবলা, উইল, দরখাস্ত, কবলা, উইল, এটা বেসরকারি দলিল। আমরা এখন চলে যাব 75 ধারায়, বেসরকারি দলিল কাকে বলে বা বেসরকারি দলিল কোনগুলো, এটা আমরা একটু ব্যাখ্যামূলক পড়বো। 74 ধারায় যে সকল সরকারি দলিলের কথা বলা হয়েছে, ওই দলিলগুলো ব্যতীত পৃথিবীতে অন্য যে দলিলগুলো আছে, সেগুলোই বেসরকারি দলিল হিসেবেই গণ্য হবে। একটা একটা নোট নাও তোমরা, এটা লিখে রাখো বইতে, তাহলে ভুলে যাবা, খালি ক্লাস পরে শুনবা, পরে হচ্ছে মন থাকবে, ঠিক আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। কথা কই না। সাক্ষ্যায়নের 75 ধারায় আপনাকে বলতেছে যে অনেক দলিল আছে যেগুলো প্রকৃতিতে সরকারি দলিল মনে হলেও সেগুলো সরকারি দলিল না, অর্থাৎ তোমার কাছে এগুলো সরকারি দলিল মনে হয়, কিন্তু এগুলো সরকারি দলিল না। কিগুলো? এটা লিখে রাখো ভাই। যেমন আদমশুমারি, আদমশুমারি এটা সরকারি দলিল না, এক। তারপরে বাণিজ্য বোর্ডের কোন দলিল, সেটা সরকারি দলিল না। বাট বাণিজ্য বোর্ডের দলিল সরকারি দলিল কখন? যদি সেটা নিবন্ধিত হয়, সেটা আপনার সরকারি দলিল। এরপরে আপনাকে বলতেছে যে আপনার বাণিজ্য বোর্ড কর্তৃক যে সার্টিফিকেট, সেটা সরকারি দলিল না। এরপরে আমাদেরকে একটু দেখতে হবে যে অনুমতিপত্র, যে কোনো কিছুর অনুমতিপত্র, এটা সরকারি দলিল না। পুলিশের নিকট প্রেরিত রিপোর্ট,
অর্থাৎ পুলিশের নিকট যেমন এমসি দেয়, এমসি যদি দেয় সেটা কিন্তু আপনার সরকারি দলিল হিসেবে গণ্য হবে, নয় আকারে না। হ্যালো, এই এটা মাস্টারের ভিডিও কল দেয়, বুঝছেন? আচ্ছা, এরপরে কি বলতেছে, বলতেছে বিভাগীয় তদন্তে, হ্যাঁ বলতেছে এই যে থানার যে দিনপঞ্জি, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ। বলতেছে যে থানার দিনপঞ্জি কি, এটা এমসিকিউ আসতে পারে। থানার দিনপঞ্জি এটা সরকারি দলিল না। মনে করবো আজকে ক্লাসে এটাই শিখছো। হ্যাঁ, আহ, থানার দিনপঞ্জি এটা সরকারি দলিল না, ঠিক আছে কিনা? এরপরে বলতেছে বিভাগীয় তদন্তে সাক্ষীর জবানবন্দি এটা সরকারি দলিল না, এগুলো সব ব্যক্তিগত দলিল বা বেসরকারি দলিল, ঠিক আছে কিনা? কি বলতিছে যে সাক্ষীর বিভাগত বিভাগত নয়, মনে করো তুমি তুমি সাসপেনশন বা প্রসিডিং হইছো, তোমার বিরুদ্ধে যে যে সাক্ষ্য দিচ্ছে, ঠিক আছে কিনা? হ্যাঁ, একজন করিমের সাক্ষী মানছে, কনস্টেবল জব্বারের সাক্ষী মানছে, সে সাক্ষী দিচ্ছে, এই যে বিভাগীয় তদন্তগুলো হয় আমাদের ডিপার্টমেন্টে, এগুলো কি হয় না আপনার সরকারি দলিল হিসেবে গণ্য হবে না। ক্লিয়ার কিনা? এগুলো মনে রাখতে হবে। তাহলে কি শিখলাম? আদমশুমারি সরকারি দলিল না। তারপরে হচ্ছে আপনার এই যে কোনো অনুমতিপত্র, সেটা সরকারি দলিল না। পুলিশের নিকট প্রেরিত কোনো রিপোর্ট, এটা সরকারি দলিল না। থানার দিনপঞ্জি সরকারি দলিল না। তারপরে বিভাগীয় তদন্তে সাক্ষীর জবানবন্দি এটা সরকারি দলিল না। এগুলো আমরা একটু মনে রাখবো, ঠিক আছে কিনা? মূলত দলিল হচ্ছে দুই প্রকার, একটা সরকারি, একটা হচ্ছে বেসরকারি। এখন কালকে আমরা পড়বানি যে দলিল প্রমাণের পদ্ধতি কি, অর্থাৎ সরকারি দলিল কিভাবে প্রমাণ করা যায় বা অনন্য কিভাবে প্রমাণ করা যায়, সেটা সাক্ষ্য আইনের 76 থেকে 78 পর্যন্ত আলোচনা করছে। এটা আমরা কালকে আবার দেখবানি। আজকে আমরা ওই যে ইন্সপেক্টরশিপের প্রশ্ন